হ্যালো ফ্রেন্ডস, লিপিয়ার ডু ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে বন্ধুরা আমি তোমাদের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 যে পরীক্ষা হতে চলেছে তার লেয়ার 2 এর অফিসিয়াল ওয়েবসাইটে যে মডেল পেপার দিয়েছে সেই মডেল পেপারের সমাধান আমি করে দেখাবো। তো আজকের ভিডিওতে আমি অঙ্কের প্রশ্নগুলির সমাধান এখন তোমাদেরকে করে দেখাবো। তো দেখো, প্রথম প্রশ্নটাতে যেটা বলেছে, এই ইকুয়েশনটা দিয়ে দিয়েছে 7 - 21a বাই 3a প্লাস 7 - 21b বাই 3b প্লাস 7 - 21c বাই 3c ইকুয়ালস টু 0। আর আমাদেরকে এই রাশিমালাটার মান বার করতে হবে, 2/a প্লাস 2/b প্লাস 2/c সমান কত আমাদের বের করতে হবে। তো যেটা দিয়েছে সেটা প্রথমে লিখে নেব, ঠিক আছে। তো 7 - 21a বাই 3a প্লাস 7 - 21b বাই 3b প্লাস 7 - 21c বাই 3c সমান 0। এবার কি করব, আমি এটাকে ভেঙে ভেঙে লিখব প্রত্যেকটাকে, ঠিক আছে। তাহলে 7/3a - 21a বাই 3a প্লাস 7/3b মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল 21b বাই 3b প্লাস একইভাবে 7/3c প্লাসে মাইনাসে মাইনাস 21c বাই 3c সমান 0। এবার আমি একটু সরলীকরণ করব। কিভাবে? এই কেটে গেল আর 3 × 3 3 × 7 21। একইভাবে এখানে বিবি কেটে যাবে, 3 × 3 3 × 7 21। এখানে সিসি কেটে যাবে, 3 × 3 3 × 7 21। তাহলে আমি কি পাচ্ছি? 7/3a মাইনাস এখানে কাটাকাটি হয়ে শুধু 7 পড়ে আছে, তাহলে 7 লিখলাম, প্লাস 7/3b একইভাবে -7 প্লাস 7/3c আর এখানে একইভাবে -7, এটা সমান 0, ঠিক আছে। তো এবার দেখো কি করব, এই 7/3a প্লাস 7/3b প্লাস 7/3c কে একসাথে লিখব। তাহলে 7/3a প্লাস 7/3b প্লাস 7/3c একসাথে লিখলাম। আর এইদিকে দেখো -7 -7 -7 আছে, এগুলো সব ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে হয়ে যাবে +7 +7 +7, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখানে? এবার প্রত্যেকটাতে দেখো 7 × 3 7 × 3 7 × 3 আছে বাঁদিকে, তাহলে 7/3 আমি যদি কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে? 1/a প্লাস 1/b প্লাস 1/c, এখানে 3টে 7 যোগ করলে কত হবে? সমান 21। তাহলে এখান থেকে কী লিখতে পারি? 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 21 ইন্টু এই 7 × 3টাকে ওইদিকে নিয়ে চলে যাব, তাহলে এদিকে 7 × 3 গুণ আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 21 ভাগ 7 × 3 হওয়া উচিত। এটা সমান কত? 21 ভাগটা যখন গুণ হবে কি হয়ে যাবে? 7 × 3টা উল্টে 3 × 7 হয়ে যাবে, তাহলে কাটাকাটি করলে 7 × 7 7 × 3 21, তাহলে 3 × 3 = 9 হয়ে গেল। তাহলে আমাদের কি জানতে চেয়েছিল অঙ্কটাতে? কিসের উত্তর চেয়েছিল? দেখো 2/a যোগ 2/b যোগ 2/c, এটার উত্তর চেয়েছিল। তাহলে আমি এখানে কি পেলাম? 1/a যোগ 1/b যোগ 1/c সমান এখানে 3 × 3 গুণ করে 9, কিন্তু আমাকে চেয়েছে 2/a, তাহলে দুদিকে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 1/a প্লাস 1/b প্লাস 1/c পুরোটাকে 2 দিয়ে গুণ করলাম আর ডান দিকটাকেও 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা কী হয়ে গেল? দেখো 2/a যোগ 2/b যোগ 2/c সমান 2 × 9 = 18। তাহলে এটাই হচ্ছে উত্তর। এই 18 উত্তর কোথায় ছিল তোমরা দেখতে পাচ্ছ? 18 উত্তর কোথায় ছিল? অপশান এতে ছিল, তাহলে অপশান এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো অঙ্কটা কিন্তু কঠিন ছিল না, সহজই ছিল। পরের অঙ্কটা দেখো, এটা খুব সহজ অঙ্ক দিয়েছে। এখানে একটা চিত্র দিয়েছে, বলেছে এই চিত্রে এক্সের মান কত আমাদের বের করতে হবে। এক্স মানে এই কোণটা, তাহলে এই কোণটার মান বের করব। এখন যদি চিত্রটা ভালো করে দেখো, এখানে দেখো একটা ত্রিভুজ আছে এ বি সি। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এই বিসি বাহুটাকে যদি বাড়িয়ে দিই তাহলে বিডি বাহুটা পাই। তার মানে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে এই এ বি সি ত্রিভুজটার একটা বহিস্থ কোণ। আমরা কি জানি? বহিস্থ কোণের মান ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণদ্বয়, তাহলে এটা বহিস্থ কোণ, এর ভিতরের কোণ এইটা অন্তস্থ কোণ, কিন্তু এর বিপরীত কোণ দুটো চাইছে, তাহলে এইটা এটা হচ্ছে বিপরীত কোণ। তাহলে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, তাই তো। তাহলে এই কোণটা এই কোণটার এই কোণটা সমষ্টির সমান, তাহলে এই কোণটার মান কত? 40 আর 30 যোগ করলে কত হবে? 70, তাহলে এখানটায় 70 ডিগ্রি লিখে দিলাম। এবার এই ছোট ত্রিভুজটা কল্পনা করো। এই ছোট ত্রিভুজটার আমি যদি এই বাহুটাকে বাড়িয়ে দিই তাহলে এইটা হয়ে যাবে একটা, এই বাহুটাকে যদি বাড়িয়ে দিই তাহলে এইটা হয়ে যাবে একটা বহিস্থ কোণ। তাহলে একইভাবে এই বহিস্থ কোণটা কী হবে? এই ছোট ত্রিভুজটার এই বহিস্থ কোণের সাপেক্ষে এইটা অন্তস্থ কোণ, কিন্তু বিপরীত অন্তস্থ কোণ কোনটা হবে? এইটার এইটা।
তাহলে এই কোণটা হয়ে যাবে এই দুটো কোণের সমষ্টির সমান। তাহলে এইটা 70 আর এটা 50 যোগ করলে কত হবে 120। তাহলে এক্সের মান কত হয়ে গেল 120 ডিগ্রি। তাহলে অঙ্কটা কতটা সহজ ছিল দেখলে। এটার জন্য খাতা পেন লাগলোই না, অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। পরের অঙ্কটা দেখো, বলেছে মনে করো এ ও বি এর গড় মানকে থার্ড ব্র্যাকেটের মধ্যে, এখানে কমাটা আমি ভুল দিয়েছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বি দ্বারা এবং এ বি ও সি এর গড় মানকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ বি সি দ্বারা সূচিত করা হয়। এর মানে কি, যখন দুটো সংখ্যার গড় করতে হবে তখন তাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো আমি, আর যখন তিনটে সংখ্যার গড় করতে হবে তখন তাদেরকে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো। তাহলে এই পুরো রাশিমালাটার গড় বের করতে হবে আমাকে। তাহলে এখানে কি আছে দেখো, ফার্স্ট ব্র্যাকেটের প্রথমে আছে, তার ভিতরে আছে 230, সেটাও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে 12, তারপরে আছে 1। এই পুরোটার গড় বার করতে হবে। এখন আগে আমি এইটার বের করে নেব, এইটা বের করে নেব, তাই তো। তাহলে 230 মানে কি, 230 মানে এই তিনটে সংখ্যার গড়। তাহলে কী করে বার করবো, ওই তিনটে সংখ্যাকে যোগ করব, করে তিনটে সংখ্যা দিয়ে 3 দিয়ে ভাগ করে দেবো, কারণ মোট তিনটে সংখ্যার গড় করছি আমরা। তাহলে কত হবে, 3 আর 2 5, তার সঙ্গে 0 যোগ করলে উপরটা হবে 5 আর নিচে হবে 3। এরপরে এইটার মানে কি, এই যে 1 আর 2, এর মানে হচ্ছে 1 আর 2 এর গড়, মানে দুইটি সংখ্যার গড়। কত না, দুটো সংখ্যাকে যোগ করব, যেহেতু দুটো সংখ্যার গড় করছি 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে গেল 3 এর 2। ঠিক আছে, তাহলে এবার এগুলো লিখে দিই এখানে। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 3 0, এই গড়টা কত পেয়েছি 5 এর 3, 1 2 এর গড় কত পেয়েছি 3 এর 2, তারপরে আছে 1, এইটাকে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তার মানে কি, এইটা দিয়ে আমাকে বোঝাতে চাইছে এই তিনটে সংখ্যার আবার গড় করতে হবে। তাহলে এই তিনটে সংখ্যার গড় কত হবে, এই তিনটে সংখ্যার গড় হবে এই তিনটে সংখ্যার যোগফল 5 এর 3 যোগ 3 এর 2 যোগ 1 বাই, যেহেতু তিনটে সংখ্যার গড় করছি 3 দিয়ে ভাগ, তাই তো। তাহলে নিচে 3 থাকবে, এবার উপরে লসাগু করে নেব। 3 আর 2 লসাগু হচ্ছে 6, তাহলে 3 দুগুণে 6, 2 5 10 যোগ 2 3 6, 3 3 9 যোগ, এখানে 1 ছিল তাহলে 6 1 6। তাহলে কত হলো, উপরে যোগফলটা হচ্ছে 10 আর 9 19, 19 আর 6 25, তাহলে 25 বাই 6 নিচে 3, তাহলে এই 6টা নিচে গুণ হয়ে যাবে, তাহলে 25 বাই 6 3 18 হয়ে যাবে উত্তর, 25 এর 18। তাহলে অপশান সিতে দেখো আছে 25 এর 18, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। অঙ্কটা কিন্তু খুব সহজ এবং ছোট্ট ছিল, শুধু জাস্ট একটু নোটেশনটা পাল্টে দিয়েছে, আর কিচ্ছু করেনি। পরের অঙ্কটাতে দেখো কি বলেছে, বলেছে 5.5 মিটার দীর্ঘ ও 4 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ঘরের বাইরে চারিদিকে 2.25 মিটার চওড়া বারান্দা তৈরি করা হলো। তাহলে বারান্দার ক্ষেত্রফল কত। তাহলে কি আছে না, 5.5 মিটার দীর্ঘ আর 4 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার ঘর আছে প্রথমে। তাহলে আমি সেই ঘরটা এঁকে ফেলি। তাহলে ধরে নাও এইটা হচ্ছে সেই ঘরটা, ঠিক আছে। কতটা দীর্ঘ, 5.5 মিটার দীর্ঘ, তার মানে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 5.5 মিটার। আর কতটা প্রস্থ, 4 মিটার প্রস্থ, তাহলে এইটা হচ্ছে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। ঠিক আছে, এবার বলছে বাইরের চারিদিকে 2.25 মিটার চওড়া বারান্দা তৈরি করা হলো। তাহলে চারদিকে আমি বারান্দা তৈরি করছি, তাহলে এইভাবে বাড়িয়ে দেবো চারটে দিককেই আমি। ঠিক আছে, এই বারান্দাটা কতটা চওড়া, অর্থাৎ এই চওড়াটা কতটুকু, আর এইদিকে এইটুকু চওড়া, দুটোই সমান। বলেছে চারদিকেই 2.25 মিটার চওড়া বারান্দা তৈরি করছি, তাহলে এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 2.25 মিটার, আর এইখান থেকে এইটুকু দৈর্ঘ্যও হচ্ছে 2.25 মিটার। ঠিক আছে, একইভাবে এই দিকটাতেও তাই, এইটুকুটা আর এইটুকুটা, মানে এইখান থেকে এইটুকুটা হচ্ছে 2.25 মিটার, আর এইখান থেকে এইটুকুটা হচ্ছে 2.25 মিটার। ঠিক আছে, এই বারান্দা তৈরি করা হয়েছে। বারান্দার ক্ষেত্রফল কত, আমাকে এই পুরো বারান্দাটার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে প্রথমেই বড় যে আয়তক্ষেত্র তৈরি হলো আমি লিখব, এটা হচ্ছে বারান্দা সহ আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে বারান্দা সহ আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্যটা কত হচ্ছে দেখো না, শুধু ঘরটার দৈর্ঘ্য ছিল এইটুকু, দেখো 5.5 মিটার, তাহলে এখানটায় লিখে দিলাম 5.5 মিটার। তার সাথে কতটা যোগ হচ্ছে দেখো, এইদিকে 2.25 মিটার আর এইদিকে 2.25 মিটার, তাহলে দুই দিকেই 2.25 মিটার, তাহলে 2 × 2.25 মিটার, তাহলে এইটা হয়ে যাবে দৈর্ঘ্য। কত না, সেটা হচ্ছে 5.5 মিটার যোগ 2.25কে 2 দিয়ে গুণ করলে কত হবে 4.5। ঠিক আছে, 4.5 মিটার, তার গুণ করে দেখতে পারো, আর যোগ করে দিলে এই দুটো কত হবে 10 মিটার। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম। একইভাবে প্রস্থ পেয়ে যাব, প্রস্থ কত না, এই দিকটা ছিল 4 মিটার, ভালো করে লক্ষ্য করবে,
তার সঙ্গে এই দিকে বেড়েছে 2.25 মিটার, আর এই দিকে এইখানটাও বেড়েছে 2.25 মিটার। তাহলে প্রস্থ হয়ে যাবে 4 মিটার প্লাস 2 ইন্টু 2.25 মিটার। তাহলে কত হয়ে গেল? 4 মিটার প্লাস 2 ইন্টু 2.25 মানে হচ্ছে 4.5 মিটার, তাহলে 9.5 মিটার। ঠিক আছে, এবার আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বারান্দা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? না, সেই ক্ষেত্রফলটা হচ্ছে, এটা হচ্ছে কিন্তু বারান্দা সহ, এখানে লিখে দিই বারান্দা সহ। তাহলে বারান্দা সহ ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত ক্ষেত্রফল, দৈর্ঘ্য হচ্ছে 10 আর প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 10 ইন্টু 9.5 এত বর্গমিটার, আমি তার মিটার স্কোয়ার লিখলাম। তাহলে 10 ইন্টু 9.5 করলে, যেহেতু একের আগে একটা শূন্য আছে, দশমিকটা 1 ঘর ডান দিকে সরে যাবে, হয়ে যাবে 95 মিটার স্কোয়ার। আর ঘরের ক্ষেত্রফল কত? আয়তকার ঘরের ক্ষেত্রফল, দৈর্ঘ্য কত দেওয়া ছিল? 5.5 মিটার দৈর্ঘ্য দেওয়া ছিল, এখানে দেখো 5.5 মিটার, অঙ্কটা যদি দেখতে চাও দৈর্ঘ্য দেওয়া ছিল 5.5 মিটার আর প্রস্থ দেওয়া ছিল 4 মিটার। তাহলে 5.5 ইন্টু 4 এত বর্গমিটার, গুণ করলে কত হবে? 4 5 20, 0 থেকে 2 10, 4 5 20 আর 2 22, একটার আগে দশমিক ছিল, তাহলে 22 বর্গমিটার। ঠিক আছে, তাহলে আমাদের চেয়েছিল কি বারান্দার ক্ষেত্রফল কত? তাহলে অতএব বারান্দার ক্ষেত্রফল, তাহলে বারান্দা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 95, তার থেকে 22 বাদ দিয়ে দেবো, বাদ দিলে হয়ে যাবে এত বর্গমিটার। তাহলে 2 কত দিলে 5 3 দিতে, 2 কত দিলে 9 7 দিতে, 73 বর্গমিটার। কিন্তু তোমরা যদি উত্তরে দেখো, উত্তরে দেখবে আছে 72 বর্গমিটার। তো অঙ্কটাতে আমি একটু ছোট্ট ভুল করেছি বন্ধুরা, সেটা হচ্ছে এই জায়গাটাতে তোমরা দেখতে পেয়েছো প্রস্থ 4 মিটারের সাথে 4.5 মিটার যোগ করে আমি 9.5 মিটার করে ফেলেছি, কিন্তু 4 মিটারের সঙ্গে 4.5 মিটার যোগ করলে এটা আসলে কিন্তু হবে 8.5 মিটার। ঠিক আছে, তাহলে 8.5 মিটার যদি এখানটায় হয়, বারান্দা সহ ক্ষেত্রফল গুণফলটা ওইখানটায় 9.5-এর বদলে 8.5 হবে, তার মানে এইটা পুরোটা হয়ে যাবে 85 হয়ে যাবে। ঠিক আছে, আর বাকিটা কি থাকবে? তাহলে এখানে বিয়োগফলটা আমি 85 থেকে 22 বাদ দেবো, তাহলে হয়ে যাবে 63 হয়ে যাবে, 63 বর্গমিটার হয়ে যাবে উত্তর, যেটা দেখো তোমরা অপশান এতে আছে। তো আমি দুঃখিত বন্ধুরা, তোমাদের অঙ্কটা করতে হয়তো আমি একটু ভুল প্রথমে বলে ফেলেছি, আশা করি এরপরে তোমরা অঙ্কটা সংশোধন করে নিতে পারবে। অঙ্কটা এমনিতেও কঠিন কিছু ছিল না। এর পরের অঙ্কটা দেখো, বেশ বুদ্ধির অঙ্ক, খুব সহজ। বলেছে একটি সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকে, তাহলে ওই সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তাহলে এই সংখ্যাটা কত? সংখ্যাটা কিন্তু বলে দেয়নি, দেখো সংখ্যাটা বলে দেওয়ার দরকারও নেই। বলেছে একটা সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকবে। তাহলে সংখ্যাটা অনেক এরকম সংখ্যা আছে। আচ্ছা, যদি সংখ্যাটাকে আমরা 29ই ধরে নিই, 29 ভাগশেষ থাকবে তো? তাহলে আমি 29কে যদি 56 দিয়ে ভাগ করি, তাহলে 56 0 0, 29 নেমে গেল, তাহলে 29 ভাগশেষ থাকছে। তাহলে সেই সংখ্যাটা 29ও আমি ভাবতে পারি, তার মানে কি সংখ্যাটা হচ্ছে 29। তাহলে ওই সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে 29কে 8 দ্বারা ভাগ করলে কত হবে? 8 3 24, 4 কত দিলে 5, 9 দিতে, 4 কত দিলে 9, 5 দিতে, আর তাহলে ভাগশেষ কত হলো? 5। অপশান ডি হয়ে গেল উত্তর। ব্যাস, এইটুকুই অঙ্ক। এই পরের অঙ্কটাতে আমাদেরকে বলেছে x⁴ + 64 এর উৎপাদকে বিশ্লেষণ আমাদের করতে হবে। তো দেখো, আমরা x⁴ + 64 এর উৎপাদকে বিশ্লেষণ করব এখানে। তাহলে x⁴ + 64 খুব সহজ করে আমি এগোবো। তাহলে x⁴কে লিখবো x² তার হোল স্কোয়ার, প্লাস 64কে লিখবো আমি 8 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে x² যদি আমি এ ভাবি, এই x² যদি এ ভাবি আর 8কে যদি বি ভাবি, তাহলে a² + b² সূত্র পড়েছে, তাই তো? a² + b² কোন সূত্র আমরা ফেলবো? a + b তার হোল স্কোয়ার - 2ab, এই সূত্র আমরা এখানে কাজে লাগবো। ঠিক আছে, তাহলে দেখো কী করে করি। তাহলে a + b হচ্ছে x² + 8 তার হোল স্কোয়ার -2 × x² × 8 -2ab হয়ে গেল। তাহলে কত হলো? x² + 8 তার হোল স্কোয়ার -2 × 16 x²। এবার এটাকে কি করব? x² + 8 তার হোল স্কোয়ার -16 x², এটাকে লিখব 4x তার হোল স্কোয়ার। লিখলাম তো? এবার দেখো আবার আমি x² + 8কে এ ভাববো, 4xকে বি ভাববো, তাহলে কি হয়ে যাবে? a² - b², তাই তো? a² - b² সূত্র কি? a - b × a + b। ঠিক আছে, তাহলে a হচ্ছে কত এখানে? x² + 8 - b হচ্ছে -4x, আর a + b, a হচ্ছে x² + 8 + b হচ্ছে 4x।
বোঝা গেল? এবার আমি যদি একটু সাজিয়ে নিই তাহলে দেখো আমার উত্তরগুলোর সাথে মিলে যাবে। কীভাবে সাজাবো? এক্স স্কোয়ার, তারপরে লিখবো -4x + 8 এটাকে, আর এখানেও লিখবো এক্স স্কোয়ার + 4x + 8। তাহলে কোন অপশানটা সঠিক হয়ে গেল? অপশান সি দেখো আমাদের সঠিক অপশান হয়ে গেল। ঠিক আছে, পরের প্রশ্নটা খুব সহজ। বলেছে x² - px + 30 সমান যদি x - 5 × x - a হয়, তাহলে a আর p এর মান কত হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো আমরা উভয় দিক তুলনা করব। তাহলে বাঁ দিকটা যেমন আছে থাকবো, বাঁ দিকটা আমাদের কিছু করার নেই, যেমন আছে থাকলো। ডান দিকটাকে গুণ করে দেবো, এক্স এক্সে গুণ করলে হয়ে যাবে x², এক্সের সাথে মাইনাসে গুণ করলে হয়ে যাবে -ax, -5 এর সাথে x গুণ করলে হয়ে যাবে -5x, -5 এর সাথে মাইনাসে গুণ করলে হয়ে যাবে মাইনাসে মাইনাসে +5a। ঠিক আছে, তাহলে x² - px + 30 সমান x², এই দুটোর থেকে x কমন নেব, তাহলে হয়ে যাবে -a + 5 × x + 5a। এবার এটা একটা অভেদ হয়ে গেল, এটাকে বলে অভেদ। ঠিক আছে, তাহলে উভয় দিক তুলনা করে পাই। আমরা তো অভেদ টভেদ যদি না বুঝতে পারি তাহলে লিখবো শুধু উভয় দিক তুলনা করে পাই। কি আছে দেখো, এদিকে x² আছে, এদিকে x² আছে, তাহলে ওখানে কিছু নেই সমস্যা। এখানে x এর সহগ কি আছে? -p, তাহলে বাঁ দিকে আছে -p, আর ডান দিকে x এর সহগ কি আছে? -a + 5, তাহলে -p আর -a + 5 সমান এইটা সমান এটা। তো বাঁ দিকটা ডান দিকটার সাথে সমান হতে গেলে কি হতে হবে? x² এর সহগের সাথে বাঁ দিকের x² এর সহগের সাথে ডান দিকে x² এর সহগ মিলতে হবে, বাঁ দিকে x এর সহগের সাথে ডান দিকে x এর সহগও মিলতে হবে, আর বাঁ দিকে ধ্রুবক টার্মের সাথে ডান দিকে ধ্রুবক টার্ম মিলতে হবে, মিললেই দুদিকটা সমান বলতে পারবো। তাহলে যেহেতু দুদিকটা সমান, তার মানে বাম দিকে x এর সহগ হচ্ছে -p আর ডান দিকে x এর সহগ হচ্ছে -a + 5, এই দুটো সমান। একইভাবে বাম দিকের সহগও কি 30, এটা হচ্ছে ধ্রুবক পদ, ডান দিকের ধ্রুবক পদ কি 5a, তার সাথে সমান। তাহলে এখান থেকে কী বলতে পারি? এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে p হচ্ছে a + 5 এর সাথে সমান। আর এখান থেকে যেহেতু 5a সমান 30, তাহলে a সমান কত? 30/5 সমান 6। তাহলে এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে p পেয়ে যাব। তাহলে p সমান কত হয়ে যাবে? a যেহেতু 6 পেয়ে গেছি, 6 + 5 সমান 11। তাহলে a আর p কত? তাহলে a হচ্ছে 6 আর p হচ্ছে 11। সেটা কোথায় আছে? অপশান সিতে আছে, a 6 আর p 11, অপশান সিটাই সঠিক উত্তর। এরপরে 28 দাগের অঙ্কটা দেখো বন্ধুরা, বলেছে যে একটি স্কুলে শিক্ষার্থীদের একটি অনুষ্ঠান দেখতে বসানো হলো। শিক্ষকরা যদি 16 জন করে শিক্ষার্থীর সারি তৈরি করেন, তাহলে 12 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকবে। যদি তারা 24 জন করে শিক্ষার্থীর সারি তৈরি করেন, তাহলে 20 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকবে। আর যদি তারা 25 জন করে শিক্ষার্থীর সারি করেন, তবে 21 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকবে। এবং যদি তারা 30 জন করে শিক্ষার্থীর সারি করেন, তাহলে 26 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকবে। তাহলে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের ন্যূনতম সংখ্যা কত জানতে হবে। তো গোটা অঙ্কটা যদি ভালো করে দেখো, অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে। কি বলা আছে? যে 16 জন করে শিক্ষার্থীর সারি তৈরি করলে 12 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকবে। তারপরে বলেছে 24 জন করে শিক্ষার্থীর সারি তৈরি করলে 20 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকবে। আবার বলেছে 25 জন করে শিক্ষার্থীর সারি করলে তাহলে 21 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকবে। আর 30 জন করে শিক্ষার্থীর সারি করলে 26 জন অবশিষ্ট থাকবে। অর্থাৎ মোট 4টে কন্ডিশন দেওয়া আছে। ঠিক আছে, আমাদেরকে ন্যূনতম সংখ্যা বের করতে হবে। তো এখানে দেখো সম্ভাব্য উত্তরগুলো দেওয়া আছে। এই অঙ্কটি করার সহজ যে পদ্ধতি, আমি সেটাই তোমাদের বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে কী করবো আমরা? কিছু না, এখানে কি বলেছে? 16 জন করে শিক্ষার্থী সারি তৈরি করলে 12 জন অবশিষ্ট থাকবে। তো আমরা প্রথম উত্তরটাকে আমরা 16 দিয়ে ভাগ করব, করে দেখব যে 12 ভাগশেষ থাকে কি না। তাহলে 1216কে আমরা যদি 16 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে কত হবে? আমরা যেটা করবো সেটা হচ্ছে 7 খাওয়াবো। 7 6 42, 2 থেকে 4 10, 7 থেকে 7 4 11, 112 হলো। 2 কত দিলে 11, 9 দিতে হয় থেকে 1 10, 1 1 2, 2 2 মিললে 0। তাহলে 9 ভাগশেষ, উপর থেকে 6 নামলো, 16 6 96। তাহলে পুরো ভাগটা মিলে গেল, ভাগশেষ কত হলো? 0। তাহলে এখানে যে বলা ছিল যে 16 জন করে শিক্ষার্থী সারি তৈরি করলে 12 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকবে, সেটা হচ্ছে না অপশান এর ক্ষেত্রে। 16 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না, মানে 16 জন করে শিক্ষার্থী সারি তৈরি করলে 12 জন অবশিষ্ট থাকবে না। তাহলে অপশান এ ভুল। একইভাবে পরের অপশনটা দেখব, 1784কে আমরা 16 দিয়ে ভাগ করব। তাহলে 16 1 16, 1 নামলো 18, 16 1 16, 2 ভাগশেষ থাকলো, ঠিক আছে।
আর 26 মানে 6 নামলো, তারপরে 16 একে 16, 6 6 মিলে গেলো 0, 1 দিয়ে 1 10 ভাগশেষ থাকলো। কিন্তু এখানে কি বলা ছিল যে 16 জন করে শিক্ষার্থীর সারি তৈরি করলে 12 জন অবশিষ্ট থাকবে, কিন্তু এখানে 16 দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট থাকছে, তাহলে অপশন বিও ভুল। বোঝা গেল? এবার আমরা অপশান সিতে যাবো, 1196। তাহলে 1196কে আমরা 16 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে একইভাবে 16 7 112, 7 ভাগশেষ থাকলো, 76 নামলো, 16 4 64, 4 কত দিলে 6 2 দিতে, আর 6 কত দিলে 7 1 12, ভারতে 12 ভাগশেষ থাকছে 16 দিয়ে ভাগ করলে। তার মানে 16 জন করে শিক্ষার্থী সারি তৈরি করলে 12 জন অবশিষ্ট থাকছে। এর পরের অপশানটা কি, পরের শর্তটা কি মানছে? অর্থাৎ 24 জন করে শিক্ষার্থী সারি করলে কি 20 জন অবশিষ্ট থাকবে? তাহলে এই 1196 এই সংখ্যাটাকে আমরা 24 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে 24 4 96, 6 কত দিলে 9 3 দিতে, 9 কত দিলে 11 2 দিতে, 6টা নামলো, তাহলে 24 9 খাওয়াবো, 9 4 36 6, এদিকে 3 10, 9 2 18 3 21, 216, 6 6 মিলে গেলে 0, 1 কত দিলে 3 2 দিতে, তাহলে 20 ভাগশেষ থাকছে। তাহলে 24 জন করে শিক্ষার্থী সারি তৈরি করলে 20 জন অবশিষ্ট থাকে, এটাও মেনে চলেছে এই শর্তটা। পরের শর্ত, যদি 25 জন করে শিক্ষার্থী সারি করে তবে কি 21 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকবে? তাহলে এবার আমি 1196কে কত দিয়ে ভাগ করব না, 25 জন করে শিক্ষার্থী সারি, তাই তো? পরের শর্তটাতে কি বলেছে ভালো করে দেখো, যে 25 জন করে শিক্ষার্থী সারি করেন তবে 21 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকবে। তাহলে এটাকে 25 দিয়ে ভাগ করব, 25 4 100, 19 ভাগশেষ, 6টা নামলো, ঠিক আছে? 25 7 175, ঠিক আছে? তাহলে 5 কত দিলে 6 1 দিতে, 7 কত দিলে 2 দিতে, তাহলে 21 ভাগশেষ থাকলো। তাহলে 25 জন শিক্ষার্থী সারি তৈরি করলে 21 জন অবশিষ্ট থাকছে, এটাও সত্য। এরপর বলেছি যদি 30 জন করে শিক্ষার্থী সারি করেন তবে 26 জন অবশিষ্ট থাকবে। তাহলে 1196কে আমরা 30 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 30 3 90, 9 ভাগশেষ, 9 কত দিলে 11 2 দিতে, আর 6টা নামলো। এবার 9 খাওয়াবো, 9 0 0, 9 3 27, তাহলে 6 নামলো, 7 কত দিলে 9 2 দিতে, তাহলে 30 জন করে শিক্ষার্থী সারি তৈরি করলে 26 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকছে। অর্থাৎ 4টে শর্ত মেনে চলেছে, তাহলে এইটা উত্তর হতে পারে। কিন্তু এখানে কি বলেছে, আবার অপশান ডিটাও তো আমরা একইভাবে চেক করতে পারতাম, অপশান ডিটাতেও আমরা এইভাবে ভাগ করে করে চেক করতে পারতাম, হয়তো সেটাতেও মিলতো, আমি জানি না, আমি করে দেখিনি। কিন্তু উত্তরে কি বলেছে, ন্যূনতম সংখ্যা কত, অর্থাৎ অপশান ডিটাতেও যদি 4টে শর্ত মেনে নিত তাহলেও এই দুটো সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম কে হতো, এটাই হতো, তাহলে উত্তর সেক্ষেত্রেও এটাই হতো। সেই জন্য অপশান ডিটা আমি চেকই করবো না আর, সময় বাঁচানোর জন্য অপশান সিটাই আমার হবে, যেহেতু ছোটো সংখ্যা এই দুটোর মধ্যে অপশান সি, আর এখানে ন্যূনতম জানতে চেয়েছিল। তাহলে 1196 হয়ে যাবে এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর। পরের অঙ্কটা 29 দাগের একটা খুব সহজ অঙ্ক, আমি তোমাদের বলছি দেখো, এই ধরনের অঙ্ক থাকলেই তোমরা কি করবে, আমি সাধারণ পদ্ধতি বলে দিচ্ছি। বলেছে দিনে 5 ঘন্টা করে কাজ করে এ একটি কাজ 8 দিনে এবং দিনে 6 ঘন্টা কাজ করে বি একই কাজ 10 দিনে শেষ করতে পারে। দিনে 8 ঘন্টা কাজ করে তারা যৌথভাবে কাজটি সম্পন্ন করবে। তাহলে দিনে 5 ঘন্টা করে কাজ করে এ একটা কাজ কাজ করে 8 দিনে, তাই তো? তাহলে এ যদি 5 ঘন্টা করে কাজ করে, কাজটা সম্পন্ন করে কত দিনে? 8 দিনে, তাই তো? তাহলে এ যদি 1 ঘন্টা করে কাজ করে তাহলে কত দিনে? 5 ঘন্টা করলে 8 দিন লাগে, 1 ঘন্টা করলে বেশি দিন লাগবে, তাহলে 8 গুণিত 5 মানে দিন সংখ্যা বেড়ে গেল, দিন সংখ্যা বাড়বে তো, 1 ঘন্টা করলে বেশি দিন লাগবে, তাই গুণ করলাম। তাহলে এ 1 ঘন্টা করে যদি কাজ করে, কাজটা সম্পূর্ণ করবে 40 দিনে, তাই তো? বোঝা গেল? তাহলে মনে করি সম্পূর্ণ কাজটা 1 অংশ, তাহলে এ 40 দিনে করে 1 অংশ, তাহলে এ 1 দিনে কতটা করে 1 এর 40 অংশ। একইভাবে দেখো তারপরে কি বলেছে, বি একইভাবে বি এরটাও বার করবো, তাহলে 1 দিনে কতটা করে বি এর ক্ষেত্রেও বার করবো। বি 10 দিনে, বি যদি দিনে 6 ঘন্টা করে কাজ করে তাহলে 10 দিনে শেষ করে, তাই তো? তাহলে বি 6 ঘন্টা করে কাজ করলে শেষ করে 10 দিনে, বি 1 ঘন্টা কাজ করলে তাহলে বেশি সময় লাগবে, তাই 10 গুণিত 6 দিন সময় লাগবে, মানে 60 দিনে। তাহলে বি 60 দিনে করছে কতটা না 1 অংশ, ঠিক আছে? তাহলে বি 1 দিনে কতটা করবে? 1 এর 60 অংশ। বোঝা গেছে? এবার কি বলেছে, তাহলে যৌথভাবে কাজটা সম্পন্ন করবে, তাহলে এ আর বি যোগ করে দিলাম একত্রে
একদিনে কতটা করবে, এ আর বি একত্রে একদিনে কতটা করবে না 1/40 করে এ, আর বি করে 1/60। দেখো এখানে করে 1/40 বার করা আছে, এখানে বি করে 1/60, তাহলে 1/40 যোগ 1/60 অংশ সমান কত, লসাগু কত হবে 40 আর 60, এদের লসাগু হবে 120, তাহলে 3 যোগ 2 এত অংশ, তাই তো, তার মানে 1/24 অংশ, 1/24 অংশ। বোঝা গেছে? তাহলে এ ও বি যৌথভাবে কাজটি সম্পূর্ণ করে, যৌথভাবে একদিনে করে 1/24 অংশ। ঠিক আছে, তাহলে এটা কত ঘন্টা করে কাজ করে, দেখো দুজনেই 1 ঘন্টা করে কাজ করে আমি বলেছি, তাই তো। তাহলে যৌথভাবে তারা যদি 1 ঘন্টা করে কাজ করে, তাহলে একদিনে কতটা করবে 1/24 অংশ। বোঝা গেল? কিন্তু এখানে কি বলেছে, তারা দিনে 8 ঘন্টা করে কাজ করছে, দিনে 8 ঘন্টা। তাহলে তারা যৌথভাবে যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে একদিনে কতটা কাজ করবে, বেশি কাজ করবে। 1 ঘন্টায় করে 1/24 অংশ করে, তাহলে 8 ঘন্টা করলে 8 দিয়ে গুণ করব, এত অংশ সমান কাটাকাটি করলে 1/3 অংশ। তাহলে উত্তরটা কত হয়ে যাবে, 1/3কে উল্টে দিলে যেটা হবে সেটা হয়ে যাবে উত্তর। তাহলে সম্পূর্ণ কাজটা করতে কতদিন সময় লাগবে, তাহলে সম্পূর্ণ কাজটা করতে 1/3কে যদি উল্টে দাও 3 দিন সময় লাগবে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশান এ। বোঝা গেল? পরের অঙ্কটা খুবই সহজ। দেখো এখানে দেওয়া আছে 3x + 1 সমান 2y - 1 সমান 5z + 3 সমান 7w + 1 সমান 15 হলে 6x - 3y + 5z - 8w এর মান কত। তো এখানে সমীকরণগুলোকে একসাথে করে দেওয়া আছে। আমরা যেটা করবো প্রত্যেকটাকে তুলনা করে করে লিখব। তাহলে প্রথম 3x + 1 সমান লিখব 15, তারপরে কি পাবো 2y - 1 সমান 15, তারপরে 5z + 3 সমান 15, আর কি আছে 7w + 1 সমান 15। ঠিক আছে, তাহলে 3x সমান কত, 15 থেকে যদি 1 বাদ দিই 14 হয়ে যাবে, আর x সমান হয়ে যাবে 14/3। তাহলে 2y সমান কত 16, y সমান হয়ে যাবে 16/2 মানে হচ্ছে 8। এখানে 5z + 3 সমান 15, তাহলে 5z সমান 15 থেকে 3 যদি বাদ দিই হয়ে যাবে 12, z সমান 12/5। বোঝা গেল? তারপরে 7w সমান 15 - 1 হয়ে যাবে 14, তাহলে w সমান 2। তাহলে x y z w পেয়ে গেছি। এবার আমরা এখানে মান বসিয়ে দেবো 6x - 3y প্লাস 5z - 8w। 6x কত, 6 × x হচ্ছে 14/3 মাইনাস 3y তার মানে 3 × 8 প্লাস 5z, 5 × z হচ্ছে 12/5 মাইনাস 8w তার মানে 8 × 2। তাহলে কত হচ্ছে, কাটাকাটি করো, 3 একে 3, 3 দুগুণে 6, আর এখানে 5 1কে 5 কেটে গেল, তাহলে 14 দুগুণে 28 মাইনাস 3 8 24 প্লাস 12 মাইনাস 16। তাহলে 28 থেকে 24 বাদ দিলে কত হবে 4 প্লাস 12 আর এখানে মাইনাস 16, তাই তো। তাহলে 12 আর 4 16 আর মাইনাস 16 হয়ে যাবে 0। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 0, অপশান এতে আছে, এটাই সঠিক উত্তর। পরের অঙ্কটা দেখো, খুব মজাদার একটা অঙ্ক। বলেছে জল যদি বরফে পরিণত হয় তাহলে আয়তন 10% বাড়ে, আর সমপরিমাণ বরফ আবার গলে জল হলে a% আয়তন কমে, তাহলে এর মান কত। দেখো জল বরফে পরিণত হলে তাহলে ধরে নাও যে জলের আয়তন হচ্ছে 100, তাহলে জলটা যখন বরফ হচ্ছে আয়তন কত হচ্ছে 10% বাড়ছে, তাহলে 100তে 10% বাড়া মানে কত হয়ে যাচ্ছে, যখন বরফ হচ্ছে সেটা হয়ে যাচ্ছে 110, 100 সাথে 10 যোগ করলাম। ঠিক আছে, এবার এই বরফটা গলে জল হচ্ছে, তাহলে বরফের আয়তন যখন 110 সেটা গলে জল হলে কি হয়ে যাবে, 100 গ্রামের জলটা 100 আয়তনের জলটা যখন জমে সেটা বরফ হয় 110। তাহলে একইভাবে 110-এর জলটা যদি 110 যে বরফের আয়তন সেটা গললে 100 জল হবে, যে জলটার আয়তন হবে 100। ঠিক আছে, তাহলে 110টা যদি বরফ হয় সেটা গলে গিয়ে আয়তন হয়ে যাবে 100। তাহলে কতটা আয়তন কমলো, 110-এতে আয়তন কমলো 10 গ্রাম, তাই তো। 110টা কমে হয় 100, তাহলে কমেছে কত 10, তাহলে শতকরা কত কমেছে না 10/110 গুণিত 100, এটাই হয়ে যাবে শতকরা। কাটাকাটি করে দাও, 0 কেটে গেল, তাহলে হয়ে গেল 100/11 সমান 9 × 1 = 11।
ঠিক আছে, উত্তর হয়ে যাবে অপশান সি, এত পার্সেন্ট। এর মান কত? এত পার্সেন্ট কমলো, তাহলে এর মান কত হলো? এ পার্সেন্ট, তার মানে এ হচ্ছে 9.1/11। বোঝা গেল? এই অঙ্কটা দেখো, বলেছে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান যদি 0 হয়, তাহলে এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি এ প্লাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ বি এর মান কত হবে? অঙ্কটা খুব মজাদার, ভালো করে লক্ষ্য রাখবে। এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি এ প্লাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ বি এর মান জানতে চেয়েছে। তাহলে উপরে কী আছে? এ স্কোয়ার, নিচেও রাখলাম এ স্কোয়ার মাইনাস বিসি। এখান থেকে কী বলতে পারি? এ বি প্লাস বিসি প্লাস সি এ যদি 0 হয়, তাহলে এই বিসিটাকে ডান দিকে পাঠিয়ে দিলে, এই প্লাস বিসিটাকে ডান দিকে পাঠিয়ে দিলে যে মাইনাস বিসি, তাহলে মাইনাস বিসি সমান কী হবে? এ বি প্লাস সি এ। তাহলে কী হবে? এ বি প্লাস সি এ সমান মাইনাস বিসি। তো ভালো করে দেখো, আমি ডান দিকে করে দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয়। এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 0, তাহলে এখান থেকে আমি কী বলতে পারি? এ বি প্লাস সি এ সমান মাইনাস বিসি। তাহলে এখানে এই যে মাইনাস বিসি, তার জায়গায় কী বসাবো? এ বি প্লাস সি এ বসিয়ে দাও। এ বি প্লাস সি এ প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি এ। তাহলে একইভাবে মাইনাস সি এর জায়গায় কী বসাতে পারি? এই সি এটাকে ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে হয়ে যাবে এ বি প্লাস বিসি। তাহলে প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার বাই সি স্কোয়ারটা নিচে থাকলো আর মাইনাস এ বিটা, তাহলে এখান থেকে এ বিটা ডান দিকে পাঠিয়ে দিলে হয়ে যাবে মাইনাস এ বি। তাহলে বিসি প্লাস সি এ লিখবো এখানে। এইটা হয়ে গেল সরলীকরণের আকার। ঠিক আছে, এবার উপরে এ স্কোয়ার থাকলো, নিচে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস সি এ থেকে যদি এ কমন নিই, হয়ে যাবে এ ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস উপরে বি স্কোয়ার থাকলো। এই সবগুলোর থেকে যদি বি কমন নিই নিচেটার থেকে, হয়ে যাবে বি, একইভাবে হয়ে যাবে বি ইন্টু বি প্লাস এ প্লাস সি প্লাস একইভাবে উপরে সি স্কোয়ার, নিচে সবগুলোর থেকে সি কমন নিলে সি ইন্টু সি প্লাস বি প্লাস এ। বোঝা গেল? তাহলে এবার আমরা কাটাকাটি করব। তাহলে এখানে এ স্কোয়ারের একটা এ কেটে গেল, বি স্কোয়ারের একটা বি কেটে গেল, একটা বি থাকলো, সি স্কোয়ারের একটা সি কেটে গেল, একটা সি থাকলো। তাহলে কি থাকলো? এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস বি বাই বি প্লাস এ প্লাস সি, এটাকে সাজিয়ে লিখলাম এ প্লাস বি প্লাস সি, সি বাই সি প্লাস বি প্লাস এ, এটাকে যদি সাজিয়ে লিখি এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে লসাগু কত হবে? এ প্লাস বি প্লাস সি আর উপরটায় এ প্লাস বি প্লাস সি যোগ করলাম, তাহলে উপর নিচে কেটে গিয়ে কত হবে? 1 উত্তর হবে। এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি নিচে কেটে গেল। ঠিক আছে, তাহলে 1 উত্তর। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 1। ঠিক আছে, ভালো করে দেখে নেব অঙ্কটা। পরের অঙ্কটা দেখো, খুব সহজ অঙ্ক। বলেছে একটি গ্রামের জনসংখ্যা 7,986, তার মানে বর্তমান জনসংখ্যা হচ্ছে 7,986। বলেছে গত 3 বছর ধরে জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেয়ে পায়, তাহলে 3 বছর আগে গ্রামের জনসংখ্যা ছিল কত? তাহলে ধরে নিই যে 3 বছর আগে জনসংখ্যা ছিল এক্স জন। ঠিক আছে, তাহলে 3 বছর আগে ছিল এটা, তার পরের বছরে 10% বেড়েছে, যেটা হয়েছে তার উপর তার পরের বছর আবার 10% বেড়েছে, তার উপর তার পরের বছর আবার 10% বেড়েছে, তাই তো এইভাবে প্রতি বছর 10% হারে বাড়ছে। তার মানে বৃদ্ধিটা কীরকমভাবে হচ্ছে? চক্রবৃদ্ধি হারে হচ্ছে। তাহলে চক্রবৃদ্ধির সূত্রটা কি? 3 বছর আগে যদি এক্স ছিল, তাহলে এক্স ইন্টু 1 প্লাস হারটা কত? বৃদ্ধির হার হচ্ছে 10%, তাহলে 10/100 টু দি পাওয়ার এন। এখানে কত বছর? 3 বছর বলেছে, 3 বছর ধরে, তাহলে এটা টু দি পাওয়ার 3 বেড়ে বর্তমানে জনসংখ্যা কত হয়েছে? 7,986। তাহলে এইটা সমান 7,986। এটা সমাধান করে এক্সের মান বার করলে আমরা উত্তর পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু কাটাকাটি করে দাও। ঠিক আছে, তাহলে 1 প্লাস 1-এর 10, তার মানে হয়ে যাবে 11-র 10 তার হোল কিউ সমান 7,986। তার মানে এক্স ইন্টু 11 তার হোল কিউ কত? 11 গুণিত 11 গুণিত 11 বাই 10 তার হোল কিউ হচ্ছে 1-এর গায়ে 3টে শূন্য, এটা সমান 7,986। তাহলে এক্স সমান কত? 7,986 ইন্টু 1000, এটা ডান দিকে গেলে উল্টে যাবে, 1000 বাই 11 গুণিত 11 গুণিত 11, কাটাকাটি করব। 11-কে 11, 11 সাথে 77, 28, 11 দুগুণে 22, 66, 11 6 66। আবার এই 11টা দিয়ে কাটাকাটি করব, 11 6 66, 66 আর 6 72 হয়, 6 6 66, আবার 11 6 66, আবার কাটাকাটি করো, 11-কে 11, 11 6 66, তাহলে 6 গুণিত 1000 কত হয়ে যাবে? 6000। তাহলে এক্সের মান কত হলো? 6000। অঙ্কটা খুব সহজ ছিল, তাহলে উত্তর হয়ে যাবে অপশান সি, 3 বছর আগে জনসংখ্যা ছিল 6000। পরের অঙ্কটা বেশ মজাদার। বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 156 ডিগ্রি, তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত? দেখো, একটি সূত্র আমরা জানি যে বহুভুজের
অন্তঃকোণগুলির সমষ্টি, এই সূত্র আমাদের জানা আছে। সমষ্টি কত আমরা জানি, 180 ডিগ্রি ইন্টু n-2। বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে, 180 ডিগ্রি ইন্টু n-2। এখন বহুভুজের এটা হচ্ছে অন্তঃকোণগুলোর সমষ্টি, কিন্তু এখানে কি দেওয়া আছে, প্রতিটা অন্তঃকোণ মানে একটি অন্তঃকোণ। তাহলে অন্তঃকোণগুলোর সমষ্টি মানে কতগুলো অন্তঃকোণ আছে, n-খানা অন্তঃকোণ আছে, তাই তো। তাহলে n-খানা অন্তঃকোণের সমষ্টি হচ্ছে এইটা। তাহলে প্রতিটি অন্তঃকোণ কত না, প্রতিটি অন্তঃকোণ সমান 180 ডিগ্রি ইন্টু n-2 বাই n, ঠিক আছে। যেহেতু মোট n-খানা অন্তঃকোণ থাকে, তাহলে n দিয়ে ভাগ করে দিলে আমি প্রতিটি অন্তঃকোণ পেয়ে যাব। এখন একটি অন্তঃকোণের মান কত দেওয়া আছে, 156। তাহলে 156 ডিগ্রি সমান 180 ডিগ্রি ইন্টু n-2 বাই n, এটা হয়ে গেল। ডিগ্রিগুলো কেটে গেল। এবার আমরা কাটাকাটি করব। তাহলে 2 9 0 2 90 80, আর এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 2 7 14 16 2 8 16, ঠিক আছে। তারপরে আমরা 6 দিয়ে কাটাকাটি করব, 6 15 90 আর 6 13 78। তাহলে কি পেলাম, 13 সমান n-2 বাই n। তাহলে কোনাকুনি গুণ করে দেবো, 13n, সরি এখানে একটা 15 গুণ ছিল, তাহলে 15 ইন্টু n-2 বাই n, কোনাকুনি গুণ করে দেবো, 13n সমান 15 গুণিত n মানে 15n মাইনাস 15 দুগুণে 30। তাহলে 13n থেকে 15n বাদ দিলে কী হয়ে যাবে, -2n সমান -3 30। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 2n সমান 30, তার মানে n সমান 30/2 সমান 15। তাহলে n এর মান কত পেলাম, 15। তার মানে বহুভুজের বাহু সংখ্যা কত, 15। অপশন ডিটা হয়ে গেল সঠিক উত্তর। পরের অঙ্কটা বলেছে এবিসিডি সামান্তরিকের অন্তর্গত বিইডিসি চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল। বিইডিসি মানে বিইডিসি, তার মানে এই অংশটার আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে। এবার দেখো এই বিইডিসি অঞ্চলটার ক্ষেত্রফল কী করে বার করব না, পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল থেকে আমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল এ বিই, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলেই বিইডিসি এই অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমি লিখছি ক্ষেত্রফল হচ্ছে বিইডিসি সমান, আমি পুরো সামান্তরিকের ক্ষেত্রফল, পুরো সামান্তরিকের ক্ষেত্রফল কত, দেখো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে বিসি বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। আচ্ছা, এখন সামান্তরিকের তো বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, তাহলে বিসি বাহুটা যদি 10 হয়, পুরো এডি বাহুটার দৈর্ঘ্যও 10 হবে। কিন্তু এডি বাহুটার এই ই থেকে ডি পর্যন্ত দেখো এই অংশটুকু 6 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এইটুকু কত, যেহেতু পুরো বাহুটা 10 সেন্টিমিটার, কারণ বিসিটাও 10, তাহলে এই অংশটুকু কত হবে, 4 হবে। 6 আর 4 যোগ করলে 10 হবে। তাহলে এই অংশটুকু হচ্ছে 4 সেন্টিমিটার, বোঝা গেল। তাহলে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল কত, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত 10 সেন্টিমিটার গুণিত উচ্চতা কত 8 সেন্টিমিটার, এই যে এই বাহুটা 8 বলে দেওয়া আছে, তাহলে 10 ইন্টু 8 সেমি স্কোয়ার, এটা পুরো সামান্তরিকের ক্ষেত্রফল। তার থেকে কী বাদ দেবো, এই এ বিই অঞ্চলটার ক্ষেত্রফল, এটা কত না ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি কত 4, এইটুকুটা হচ্ছে 4 সেন্টিমিটার বার করলাম এই মাত্র। তাহলে 4 ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 8, তাহলে এত সেমি স্কোয়ার। 10 8 কত 80, তাহলে 80 বর্গ সেমি থেকে বাদ দেবো, 2 1 2, 2 2 4, 2 8 16, 16 বর্গ সেমি বাদ দেবো, তাহলে হয়ে যাবে 64 বর্গ সেমি। তাহলে এই চিহ্নিত অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গ সেমি। 64 বর্গ সেমি উত্তরে হচ্ছে অপশান বি কারেক্ট। তো এই ছিল বন্ধুরা কিন্তু তোমাদের যে লেয়ার 2 এর প্রশ্ন, যে মডেল পেপার অফিসিয়াল, তার সবকটি আমি অঙ্কের প্রশ্ন সমাধান করে দিলাম। সঙ্গে থেকে আরও ভিডিও নিয়ে হাজির হব। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের যে কোনো রকমের কিছু বলার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা চাইলে সেখানেও জয়েন হতে পারো। তোমাদের যদি কিছু বলার থাকে বা বক্তব্য থাকে আমাকে গ্রুপেও জানাতে পারো। ফেসবুক গ্রুপেরও লিঙ্ক দিয়ে রাখছি, সেখানেও তোমরা জয়েন হতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সঙ্গে থাকো, কমেন্টে তোমাদের অপেক্ষায় রইলাম।